ডলারের একক আধিপত্য ঠেকাতে বিশ্বের চাহিদা বাড়ছে স্বর্ণের। বাংলাদেশে ব্যাংকে মজুদ প্রায় 14 টন। পর্যাপ্ত আমদানি ব্যয় খরচ রেখে আরও কেনার পরিকল্পনা। বে টার্মিনাল নির্মাণের দীর্ঘসূত্রিতায় বছরে $365 মিলিয়ন আয় বঞ্চিত সরকার। ব্যয় বৃদ্ধির শঙ্কা, কাজ এগিয়ে নিতে তোড়জোড় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। আবার ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি টানা 2 মাস বেড়ে ডিসেম্বরে ঠেকেছে প্রায় 8.5%। মের পর সর্বোচ্চ ব্যয় বেড়েছে খাদ্যপণ্যে, সুখবর নেই মজুরি বৃদ্ধিতে। বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রভাব, দাবি ট্রেডিং ইকোনমিক্সের। ব্যাপক দরপতন প্রাকৃতিক গ্যাসে। এবং ইউরোপের বিভিন্ন দেশে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। বরফের স্তর জমে বন্ধ রাস্তাঘাট, ব্যাহত বাস ও ট্রেন চলাচল। নেদারল্যান্ডসে 5 শতাধিক ফ্লাইট বাতিল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। রিজার্ভ হিসেবে বাংলাদেশে ব্যাংকে স্বর্ণ মজুদ রয়েছে প্রায় 14 টন, যার মূল্য প্রায় $2 বিলিয়ন। ডলারের একক আধিপত্যে জিম্মি হওয়া ঠেকাতে ভূ রাজনীতির এই হাতিয়ার মজুদ করার প্রতিযোগিতায় এখন বিশ্বের ছোট বড় সব দেশ। সেই বাস্তবতায় পর্যাপ্ত আমদানি ব্যয় রেখে আগামীতে মূল্যবান এই ধাতু কেনার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। সেরিয়া সুলতানার রিপোর্ট। বিশ্বের সবচেয়ে দামি ধাতু স্বর্ণ শুধু ব্যক্তির ভবিষ্যতই নিরাপদ করে না, স্বর্ণের মজুদ নির্ধারণ করে দেশীয় মুদ্রা কতটা শক্তিশালী ও অর্থনীতি কতটা নিরাপদ। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর ডলারের বাজারে যে অনিশ্চয়তা দেখা দেয়, সেটি কাটিয়ে উঠতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেদের মুদ্রা শক্তিশালী করতে স্বর্ণের মজুদ বাড়ায়। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের হাত থেকে স্বর্ণ হয়ে ওঠে ভূ রাজনীতির অংশ। তবে এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, নতুন করে যদি কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে ডলারের বিনিয়োগ বাড়ে, সেক্ষেত্রে স্বর্ণের দর বিশ্ববাজারে কোথায় গিয়ে পৌঁছাবে তা ভবিষ্যৎই বলে দিবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এই মুহূর্তে আছে 14 টন স্বর্ণ, যার মধ্যে 12 টন আছে ব্যাংক অফ ইংল্যান্ডে। আর্থিক মূল্যে প্রায় $2 বিলিয়ন ও মোট রিজার্ভের প্রায় 6%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর উপর নির্ভর করছে স্বর্ণের মজুদ কতটা করবে বাংলাদেশ। বাস্কেটটা যখন বাড়াবে, রিজার্ভের বাস্কেট, সেখানে গোল্ডেও ইনভেস্টমেন্ট করবে, কারণ এটা এই অবস্থায় গোল্ডে ইনভেস্ট করাটা অত্যন্ত একটা সঠিক সময়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভেতে 900 টন স্বর্ণ কেনার পূর্বাভাস দিয়ে বলা হয় 43% কেন্দ্রীয় ব্যাংক মূল্যবান এই ধাতুর মজুদ বাড়াতে আগ্রহী। এই ব্রিক্স জোটভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প তৈরি করতে আগ্রহী। ইউয়ানকে শক্তিশালী করতে মার্কিন ট্রেজারি বন্ড কেনা কমিয়ে স্বর্ণ মজুদে এগিয়ে বেইজিং। পোল্যান্ড ও ব্রাজিলের ন্যাশনাল ব্যাংক শুধুমাত্র অক্টোবরেই 16 টন করে স্বর্ণ মজুত করেছে। বিশ্লেষকরা মনে করেন স্বর্ণের এই রাজনীতিতে ডলারের গুরুত্বে ভাটা পড়তে পারে। গ্লোবালি যে আমরা জিওপলিটিক্যাল কনফ্লিক্ট দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার সিস্টেম, এটার পেছনে আসলে সেরকম অ্যাসেট রাখা নাই। সেখানে ব্রিক্স কান্ট্রিগুলো চেষ্টা করছে এইটা ইমপ্রেশন দিতে যে তারা তাদের কারেন্সি ব্যাক বাই অ্যাসেটস। নিজেদের মুদ্রার মান ধরে রাখতে সার্বিয়া, মাদাগাস্কার, দক্ষিণ কোরিয়া স্বর্ণের মজুদ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বাজারে টানা 2 দিনে স্বর্ণের দাম ভরিতে 5,132 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার 2,916 টাকা বাড়ানোর পর 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 2,27,856 টাকা হয়েছে। 21 ক্যারেটের ভরি 2,17,534 টাকা, 18 ক্যারেট 1,86,449 টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,55,423 টাকা। গেল বছর দেশের বাজারে 1 ভরি স্বর্ণের দাম বেড়েছে প্রায় 86,000 টাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার স্বর্ণ রাজনীতি নিয়ে আলোচনা করব, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে দেখছিলাম ডলারের একক আধিপত্য কমাতে স্বর্ণ
প্রবণতা কিন্তু বাড়ছে, বাংলাদেশও সেদিকে এগোচ্ছে। বিষয়টি কিভাবে দেখেন আপনার অর্থনীতিবিদরা? আমি মনে করি যে এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত যদি বাংলাদেশ ব্যাংক নেয় এবং স্বর্ণের মজুদটা বাড়ায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা রিজার্ভ হিসেবে ভালো। ইতিমধ্যে আমাদের যতটুকু মজুদ রয়েছে এর মধ্যে আসলে তার সঙ্গে আর কিছু সংযুক্ত করা উচিত ছিল। তার কারণ আমরা তো দেখছিলাম যে গত 2 বছর ধরে কীরকম করে একটা মূলত উত্থানই হচ্ছে, পতন খুব একটা হচ্ছে না, এবং সেটি আরও বাড়বে সামনের দিনগুলোতে। এবং ইতিমধ্যে যে প্রজেকশনটা এসছে সেটা অনুযায়ী প্রায় $4,900 হতে পারে পার আউন্স আর কি স্বর্ণের দাম বিশ্ববাজারে। কিন্তু এখন যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি আজকে এই একটু আগে যেটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আমরা দেখলাম যে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,457 হয়েছে, এবং এটা কিন্তু ঊর্ধ্বমুখী অনেকটাই, মানে প্রতি সেকেন্ডে এটার দাম কিছুটা করে বাড়ছে। তো এই অবস্থায় সারা পৃথিবী যেহেতু প্রযুক্তিতে নেমে গেছে, আমি মনে করি যে এটা একটা লাভজনক বিনিয়োগ। তার কারণ রিজার্ভ যখন আমরা রাখবো তার মানে ইকুইভ্যালেন্ট কিন্তু আমাদের যে ডলার সেটাও কিন্তু এই তো বেড়ে যাবে। সুতরাং এই অবস্থায় মনে করি যে যদি পারা যায় তাহলে এখনই আসলে এই স্বর্ণ কিনে ফেলা উচিত। তার কারণ যত আমরা দেরি করবো তত কিন্তু দাম বেড়ে যাবে, অন্য দেশগুলো কিন্তু সেটা নিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ তাদের মোট রিজার্ভের মাত্র 6% রেখেছে, সেটি কি পর্যাপ্ত কিনা আপনার কাছে কি মনে হয়? না, আসলে এখন তো স্বর্ণ কেনাটা ভালো আর কি। যদিও ডলারেও আমাদের অর্থ রাখতে হবে, তার কারণ আমদানি ব্যয় সেটা মেটাতে হবে। আবার বিশেষ করে যে আমাদের ব্যবসা বাণিজ্য আর আমাদের যে ক্রিটিক্যাল যে ইম্পোর্টগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে আরএমজি সেক্টর যেটা আসলে রপ্তানিমুখী খাত, এবং একই সঙ্গে আমাদের যে পেট্রোলিয়াম ইম্পোর্ট, ফুড ইম্পোর্ট, মেডিসিন ইম্পোর্ট, তো এই জায়গাগুলোতে আমাদের আসলে রাখতে হবে টাকা রেখে, তারপরে যতটা পারা যায় ততটা হচ্ছে আমাদের আসলে স্বর্ণে বিনিয়োগ করতে হবে। শুধুমাত্র স্বর্ণ নয়, আমি মনে করি যে অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতু রয়েছে, বিশেষ করে যে আমরা কিন্তু প্লাটিনামের কথা চিন্তা করতে পারি, ওটারও কিন্তু দাম বাড়ছে। সুতরাং আমরা যতটুকু সম্ভব যদি আমরা এইভাবে একটু বিনিয়োগটা করতে পারি, বিশেষ করে যে স্বর্ণের বাজারটা এখন খুবই প্রতিযোগিতামূলক, সব দেশই চাচ্ছে আসলে এখন স্বর্ণ কিনতে। তো এই অবস্থায় আমরা যদি সিকিউর করতে পারি তাহলে সেটা আমাদের রিজার্ভের জন্য একটা হেলদি অ্যাডিশন হবে। যদি আমরা এটা আরো বাড়াতে চাই, মানে অর্থনৈতিক কোন সূচকগুলো আমাদের আসলে মাথায় রাখা উচিত, বাংলাদেশ ব্যাংকের মাথায় রাখা উচিত? না, এক্ষেত্রে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমাদের এখানে স্থিতিশীলতায় কোনোভাবেই আসলে হাত দেওয়া যাবে না। মানে এখানে এমনিতে একটু মূল্যস্ফীতিটা বেশি আছে এই মুহূর্তে, আর আমরা গতকালকে খবর পেলাম আর কি যে মূল্যস্ফীতি কিন্তু কিছুটা বেড়েছে ডিসেম্বর মাসে, এবং সামনের দিনগুলোতে যেন মূল্যস্ফীতি না বাড়ে সেটা একটু চিন্তা করতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই স্বর্ণের দাম বাড়লে কিন্তু আবার যেটা হবে যে বাংলাদেশের যে স্বর্ণশিল্প সেটার উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি হবে। ইতিমধ্যে এখানে কিন্তু বিক্রি অনেকটাই কমে গেছে, বিশেষ করে জুয়েলারির যে মার্কেটটা সেখানে সেলসটা কমে গেছে, এবং আমরা এর মধ্যে চিন্তা করছিলাম যে আমরা গ্লোবাল মার্কেটের সাপ্লায়ার হব। আমাদের এখানে রিফাইনারি তৈরি হবে, যে স্বর্ণ পরিশোধনাগার, সেখানে কিন্তু প্রায় 5-6 হাজার কোটি টাকার একটা সিন্ডিকেট ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাও হয়েছিল। ইতিমধ্যে আমরা স্বর্ণ নীতি তৈরি করেছি, তো সেটাও কিন্তু খুবই ফেভারেবল। কিন্তু এর মধ্যে যেহেতু দাম হু করে বেড়ে গেছে বিশ্ববাজারে, যার ফলে আমরা সোর্সও করতে পারছি না, এবং সেভাবে আমাদের যে স্বর্ণ শিল্পটাকে দাঁড় করাতে পারছি না। তো এই অবস্থায় আমি মনে করি যে যেন এই স্বর্ণ শিল্পের তেমন কোনো ক্ষতি না হয়, এবং একই সঙ্গে আমাদের যাতে হেলদি একটা রিজার্ভ তৈরি হয় গোল্ডের, তো এই বিষয়টা একটু ব্যালেন্সে রেখে, এবং একই সঙ্গে আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি, সেগুলোকে মাথায় রেখে আমি মনে করি যে এই বিষয়টা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেটি তো নিশ্চয়ই ঠিক আছে, কিন্তু একটি ব্যাপার আলোচনার ভিতরে চলে আসে, আমাদের যে রিজার্ভ হিসেবে স্বর্ণ রাখা তার অধিকাংশই 14 টনের 12 টনই ব্যাংক অফ ইংল্যান্ডে রাখা, এইটির সুবিধা কি ঝুঁকি কি আছে আসলে? না, এখানে আমি মনে করি না যে ঝুঁকি আছে, কারণ ব্যাংক অফ ইংল্যান্ডটা খুবই একটা ট্রাস্টওয়ার্দি একটা জায়গা, এবং সারা পৃথিবীর অনেক দেশই কিন্তু আসলে ব্যাংক অফ ইংল্যান্ডে তাদের জমা রেখেছে স্বর্ণ। আর এখানে আসলে আমাদের এখানে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই, এটা সবচেয়ে বড় একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ইউকের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের একটা বিষয়, এবং সেখানে যেহেতু এটা খুব সিকিউর অবস্থাতে থাকবে, আর যে কোনো সময় চাইলে আমরা কিন্তু এটাকে ডলারে কনভার্ট করতে পারবো। তো এটা একটা বিষয় আছে, মানে অন্য কোনো জায়গাতে থাকলে তো সেটা খুব রেডিলি কনভার্ট করা যাবে কিনা সেটা একটা চিন্তার বিষয়। আর বাকি যে স্বর্ণ যতটুকু আমরা নিব, যদি আমরা কিনি খুব দ্রুত, তাহলে সেই ক্ষেত্রে ওইটাও আমরা হয়তো ব্যাংক অফ ইংল্যান্ডে রাখতে পারি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা আছে আমাদের, তো সেখানে তো আমাদের যে ডলার মজুদ আছে, তো আমরা ব্যালেন্স করতে পারি যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে আমাদের ডলার, আর অন্যদিকে হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডেও যদি গোল্ড থাকে, তাহলে এটা মোটামুটি একটা ব্যালেন্স তৈরি করবে আমাদের জন্য। এক্ষেত্রে যদি এই যে স্বর্ণের রিজার্ভের দামের সাথে একটা তারতম্য আপনি যেটা বলছিলেন, যদি হুট করে দাম কমে যায় আমরা কি ঝুঁকিতে পড়বো? না, স্বর্ণের দাম আসলে কমে না, এটা আপনি একটু খেয়াল করলে দেখবেন যে গত 20 বছরে কিন্তু স্বর্ণের দাম শুধুই বেড়েছে, এবং সেই মানে বৃদ্ধিটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এবং আমরা দেখতে পেয়েছি যে কোভিডের মতো একটা সময় যখন সারা পৃথিবীর অর্থনীতি থেমেছিল, ওই সময় কিন্তু হু হু করে এই স্বর্ণের দাম বেড়ে গেছে। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এখন কিন্তু নতুন করে একটা কিন্তু টেনশন তৈরি হয়েছে এই ল্যাটিন আমেরিকাতে, অন্যদিকে যে
মানে মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি সেখানেও কিন্তু পুরোপুরি স্থিতিশীলতা আসেনি, নতুন নতুন টেনশনের জায়গা আছে এবং এটি ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও সমাপ্তির দিকে যায়নি এবং এই যুদ্ধ শেষ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে বিশ্ব অর্থনীতিতে কিন্তু ডিমান্ড বেড়ে যাবে, একদিকে ডিমান্ড। তো এই অবস্থায় আসলে ইন্ডাস্ট্রিয়াল যে ডিমান্ড সেখানে তো আসলে স্বর্ণের ব্যবহার হয়, মানে বিশ্বে যে সমস্ত পণ্যের প্রবাহ সেখানে যে ইলেকট্রনিক্স, তো ওই জায়গাতে কিন্তু স্বর্ণের ব্যবহার আছে। তো যার ফলে তখনও কিন্তু আবার নতুন করে স্বর্ণের চাহিদা বাড়বে। তার মানে হলো যে একদিকে দেশগুলো যে এই স্বর্ণের মজুদ বাড়াচ্ছে, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, তো এই দুটো মিলে আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে। সুতরাং এখনই সময় যে আমরা যদি রিজার্ভটা রাখি তাহলে সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা ভালো একটা ম্যাক্রো ইকোনমিক হিসেবে আসবে। রিজার্ভ হিসেবে স্বর্ণ যদি বাড়ে, আরও যদি বাড়ানো হয়, তাহলে আমাদের মুদ্রা অর্থাৎ টাকা কি শক্তিশালী কিংবা দুর্বল হওয়ার কোনো বিষয় প্রাসঙ্গিক কিনা? এই মুহূর্তে আসলে টাকাটাকে স্টেবল রাখতে হবে এবং এইটা কিন্তু খুব একটা বড় ট্রিক যেটা আসলে বাংলাদেশ ব্যাংক ফলো করছে। অনেকে হয়তো ভুল বুঝছে এটাকে নিয়ে যে ইতিমধ্যে বাংলাদেশের টাকা শক্তিশালী হতে পারতো, তার কারণ রিজার্ভে আমাদের যে ডলার সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটা করেছে সেটা হলো একটা রেঞ্জের মধ্যে রেখেছে যে যদি দাম বেড়ে যায় হয়তো ডলারের, তাহলে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের টাকা এফেক্টেড না হয়, আবার যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রেও যেন এফেক্টেড না হয়। তো সুতরাং এটা ন্যারো রেঞ্জের মধ্যে আছে এবং যখনই ডলারের সাপ্লাইটা বাড়ছে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা মানে টাকা দিচ্ছে কিন্তু ডলার কিনে নিয়ে যাচ্ছে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে, এইভাবে করছে। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের যে টাকার সেই মানটা এখনই শক্তিশালী হওয়াটা আসলে দেশের অর্থনীতির জন্য অতটা ভালো হবে না। তো সুতরাং আমাদের ডলারের রিজার্ভটা বা আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভটা সেটা বেড়ে যাক আরও সিগনিফিক্যান্টলি, তারপরে তখন দেখা যাবে। কিন্তু আপাতত আমাদের স্বর্ণটা আমি মনে করি যে বাংলাদেশের রিজার্ভের জন্য একটা স্ট্রেংথ হিসেবে আসবে। স্বর্ণ আর টাকার যে রিজার্ভ অর্থাৎ এই ডলারের রিজার্ভ, সেটির ভারসাম্য কিভাবে হতে পারে? যদিও আমি বলেছিলাম, প্রতিবেদনও দেখেছি, আমাদের প্রতিবেদক জানিয়েছেন 6% রিজার্ভ স্বর্ণ। ভারসাম্যটা কত শতাংশ হলে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? না, এটা কিন্তু সেরকম কোনো গোল্ডেন রুল নেই। হ্যাঁ, আগে যেটা ছিল যে সবসময় এই যে এটাকে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডে রাখা হতো, ডলারের কিন্তু একটা ইকুইভ্যালেন্ট গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু 1970-এর দিকে আর কি এই মার্কিন যুক্তরাষ্ট্র এই গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে আসে। এখন এরপরেও গোল্ড স্ট্যান্ডার্ডটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতো, কিন্তু এখন কিন্তু সেরকম যেহেতু বলার নেই এবং একই সঙ্গে যেহেতু স্বর্ণের মানটা শক্তিশালী হচ্ছে, সুতরাং এটাই তো একটা ইন্ডিকেটর যে আসলে ওইদিকে আমরা যতটুকু যেতে পারি ততটুকু ভালো। তো এখন আমার মনে হয় না যে খুব বেশি যাওয়ার সুযোগও রয়েছে, তার কারণ আমরা যদি বেশি পরিমাণে আসলে স্বর্ণ কিনে রাখি তাহলে আমাদের প্রয়োজনের সময় কিন্তু তখন আর ডলারটা পাবো না। সুতরাং আমাদের যেটা একটা সেফ যে রেশিও, যদি আমরা মনে করি যে না আরও 1-2 বিলিয়ন ডলারের আমরা স্বর্ণ কিনতে পারি তাহলে সেটা কিনে ফেলা উচিত, তার কারণ প্রতি বছরই তো আমাদের অ্যাড হচ্ছে বেশ বিপুল পরিমাণে ডলার। তো সুতরাং এই অবস্থায় ডলারটা ফেলে না রেখে আমরা যদি কিছুটা বিনিয়োগ করি স্বর্ণে, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের জন্য ভালো। একেবারে শেষ প্রশ্ন করতে চাই, ভূ রাজনৈতিক যে অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি, সেক্ষেত্রে বাংলাদেশকে স্বর্ণকে দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবে মনে করতে পারে? সারা পৃথিবীতে তো অনিশ্চয়তা বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে হুমকি বাড়ছে এবং অনেক সময় যে যুদ্ধ বিগ্রহ এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় স্বর্ণটা সেফ এবং সবসময় দেখা গেছে যে যখন টেনশন ছিল, যখন যুদ্ধ বিগ্রহ ছিল, তখন কিন্তু স্বর্ণের দাম বেড়েছে, কোভিডের সময় স্বর্ণের দাম বেড়েছে। সুতরাং সামনের দিনগুলোতে আমরা মনে করছি যে হয়তো যদি টেনশনগুলো বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আসলে স্বর্ণের দাম বেড়ে যাবে এবং একই সঙ্গে যদি ডলারের কোনো ফল না করে মানে এক্সচেঞ্জ রেট, তাহলে সেক্ষেত্রে তারপরেও স্বর্ণটা ভালো। আর যদি ডলার অনিশ্চিত হয়ে যায় সেখানকার এক্সচেঞ্জের, যেটা এখন দেখতে পাচ্ছি আমরা যে ডলার ডিমান্ড কিন্তু কমে গেছে, তো এই অবস্থায় আমি মনে করি যে এখনকার জন্য আসলে স্বর্ণ কিছু কিনে রাখা ভালো। 1-2 বিলিয়ন ডলার ইজিলি আমরা সেফলি কিনতে পারি স্বর্ণ, এবং আস্তে আস্তে যেন আমরা স্বর্ণের মজুদটা বাড়াই, তার কারণ ওটা সেফ, সবসময় ইতিহাসে সেফ ছিল এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে বড় বড় যে সাম্রাজ্য তাদের কিন্তু শক্তির ভিত্তি ছিল কিন্তু স্বর্ণ। তো এখনো সেই স্বর্ণের গুরুত্ব রয়েছে, সুতরাং আমরা ইজিলি স্বর্ণে বিনিয়োগ করতে পারি। অনেক ধন্যবাদ, আমরা তেমনটি প্রত্যাশা করব। দর্শক, স্বর্ণের ভূ রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন ডক্টর মাহফুজ কবির। এবার বন্দর বাণিজ্যের খবর। শুধুমাত্র নির্মাণে দীর্ঘসূত্রিতার কারণে বে টার্মিনাল থেকে বছরে অন্তত 36,50,00,000 ডলার বাড়তি আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় শঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এ ধরনের প্রতিবেদন পাওয়ার পর কাজ এগিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত এক দশক ধরে নানামুখী দীর্ঘসূত্রিতায় আটকা পড়েছে পতেঙ্গা উপকূলবর্তী বে টার্মিনালের নির্মাণ কাজ, বিশেষ করে জমি অধিগ্রহণ, আর্থিক যোগান এবং বিনিয়োগকারী সংকটের সমাধান খুঁজতে চট্টগ্রাম বন্দরকে বেশি জটিলতায় পড়তে হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই বে টার্মিনাল নির্মাণ না হয় আগামীতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের উদ্যোগতি সামাল দিতে যেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তেমনি বছরে অন্তত 365 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। প্রতিদিন আমাদের $1 মিলিয়ন ক্ষতি হচ্ছে, তাহলে বছরে 365 মিলিয়ন ডলার আমাদের খরচ হয়ে যাচ্ছে দেশের পয়সা। এই জন্য বে টার্মিনাল আমরা যত দ্রুত করতে পারবো ততই আমাদের এই টাকাটা সেভ হবে। ঋণ চুক্তি অনুযায়ী 650 মিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। নির্ধারিত সময়ের পরে শুরু হবে বিশ্বব্যাংকের ঋণের কিস্তি শোধের চাপ, আর তাই চলতি বছরের মাঝামাঝিতে নির্মাণ কাজ শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জার্মান ভিত্তিক একটা কনসালটেন্ট মেসেস শ্যালহর্ন, তারা এই কাজটা করছে। তারা এটা জমা দেওয়ার পরেই আমরা পরবর্তী টেন্ডার ফেজে যাব। নানা জটিলতার কবলে পড়ে গড়ে উঠতে পারেনি প্রস্তাবিত বে টার্মিনাল। এতে আর্থিক ক্ষতির পরিমাণ যেমন বাড়ছে, ঠিক তেমনি এই অঞ্চলের বিজনেস হাব হয়ে ওঠার সম্ভাবনাও ক্রমশ নষ্ট হচ্ছে। প্রথম পর্যায়ে 2026 সালে এই বে টার্মিনাল অপারেশনে যাওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও এখন তা পিছিয়ে করা হয়েছে 2030 সাল। বে টার্মিনাল যখন স্টাডি করা হয়েছিল তখন এপিএম ছিল না, পিসিটি ছিল না এবং মাথাবাড়িও ছিল না। এখন বে টার্মিনালের জন্য পর্যাপ্ত কার্গো আছে কিনা নতুন করে আমার মনে হয় যে ভলিউম অ্যাসেস করা দরকার। বে টার্মিনালের 3টি অংশের মধ্যে একটিতে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দ্বিতীয়টিতে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং তৃতীয়টি চট্টগ্রাম বন্দর টার্মিনাল নির্মাণ করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের প্রধান পুঁজিবাজারের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি জানাতে এবার চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতায় সকাল থেকেই ডিএসসির লেনদেন চলছে এবং যেটি আসলে ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচক, সেটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10 পয়েন্ট বেড়ে বর্তমানে এই মুহূর্তে 1 ঘন্টা 20 মিনিটের মতো লেনদেন হয়েছে 4965.45 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। আর সরিয়া সূচকের ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, 3.28 পয়েন্ট বেড়ে 1009.98 পয়েন্টে অবস্থান করছে ডিএসসি সরিয়া সূচক। আর বাছাইকৃত সূচকের ক্ষেত্রে 11 সবচেয়ে বেশি বেড়েছে 11.15 পয়েন্ট, যেটি অবস্থান করছে 1897.91 পয়েন্ট। এবং আমরা যদি এখন পর্যন্ত বলি, এই সময় পর্যন্ত লেনদেন হয়েছে 138 কোটি 64 লাখ টাকার শেয়ার এবং এক্ষেত্রে মোট 171টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 135টি, আর অপরিবর্তিত রয়েছে 71টি কোম্পানির শেয়ার। আমরা যদি সকাল থেকে এখন পর্যন্ত লেনদেনের যে পরিস্থিতি, বিশেষ করে ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচকের পরিস্থিতি দেখে আমরা যে সকাল 10টায় যখন লেনদেন শুরু হয়েছে 10:30টার দিকে সেটি কিছু কমে আর 11টার দিকে সেটি আবার বাড়তে শুরু করে এবং এখন পর্যন্ত সেটি কিন্তু বাড়তেছে। এখন আমরা একটু জেনে নেব এখন পর্যন্ত যে শীর্ষ 20 যে প্রতিষ্ঠানের শেয়ার সেটির কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি শেয়ার বিক্রি হয়েছে এখন পর্যন্ত 7.27 লাখ টাকার শেয়ার বিক্রি করেছে সাইহাম কটন। তাদের প্রতিটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 20 টাকা 30 পয়সায়। তারা গতকালকে যেটি তাদের এইসব শেয়ার বিক্রি হয়েছিল 19 টাকা 80 পয়সায়। তারপরের অবস্থানে আছে উত্তরা ব্যাংক, তাদের প্রতিটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 24 টাকার। আর এই যে শেয়ার বিক্রি হচ্ছে তার পরবর্তী 3 পজিশনে আছে স্কয়ার ফার্মা, বীজ ফার্মা এবং হচ্ছে SPCL। তো এই ছিল এখনকার মতো আমার কাছে শেয়ার বাজারের সবশেষ খবর। NEIR সিস্টেম নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোবাইল হ্যান্ডসেট উৎপাদকরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কিন্তু আমাদের পুরো জাতি আস্তে আস্তে স্মার্টফোনের দিকে ডাইভার্ট হবে এবং হতে হবে। দেখুন কেন স্মার্টফোনের দিকে ডাইভার্ট হবে, স্মার্টফোন ইউজ করলেই মানুষের যে ইন্টেলিজেন্স লেভেল সেটা আস্তে আস্তে বাড়বে। কারণ আমাদের দেশের আমাদের মেইন সম্পদ কিন্তু আমাদের এই জনসাধারণ। আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরা ইন্টেলিজেন্ট আকারে তৈরি করতে না পারি তাহলে আমাদের দেশের যে কাঙ্ক্ষিত উন্নয়ন এটা কখনোই সম্ভব না। আমাদের মেইন অ্যাসেট আমাদের ম্যান পাওয়ার। এই জন্য আমাদের একটা জেনারেশন পর্যন্ত হয়তো বা বাটন ফোন ইউজ করবে, এরপরেই সবাই কিন্তু স্মার্টফোনের আওতায় আসবে। এবং
যখন আমরা ইন্টেলিজেন্ট জাতি হিসেবে তৈরি হব, তখনই একমাত্র আমাদের দেশের কাঙ্ক্ষিত যে সাফল্য এবং উন্নয়ন সম্ভব হবে। এখন এই স্মার্টফোন যেহেতু আমরা ইউজ করব এবং ভবিষ্যতে আরও ইউজার সংখ্যা বাড়বে, এই ফোনের যে প্রতিজনের যে একটা করে ফোন আছে অথবা 2টা ফোন থাকবে, এটার সিকিউরিটি এনশিওর করা অত্যন্ত জরুরি। আজকে দেখেন মোবাইল ফোনে কি পরিমাণ কি যেন বলে যে ক্যাসিনো আছে, আপনি মোবাইল ফোনের অ্যাপস ওপেন করলে ক্যাসিনো পপ আপ করছে। অনেক ইয়াং জেনারেশনের ছেলে এইসব ক্যাসিনোতে আসক্ত। অনেক জায়গায় আমরা দেখছি আমাদের যে MFS যেগুলো আছে, যে বিকাশ নগদ, সেগুলোর অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, আমাদের চ্যাট এবং হোয়াটসঅ্যাপ এগুলো হ্যাক হচ্ছে, এবং অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করছে তারা কিন্তু মোবাইল ফোনের এই আইএমই নাম্বার, একটা আইএমই নাম্বারের এগেইনস্টে দেখা যাচ্ছে যে 4 লাখ থেকে 10 লাখ ফোন পর্যন্ত অ্যাক্টিভ আছে। কি আশ্চর্য! সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। টানা দ্বিতীয় মাসের মতো বেড়েছে মূল্যস্ফীতি, যা গেল জুলাইয়ের পর ডিসেম্বরে সর্বোচ্চ, প্রায় 8.5% পৌঁছেছে। এতে খেটে খাওয়া মানুষের পকেটে চাপ পড়লেও তেমন সুখবর নেই সরকারের মজুরির সূচকেও। 2024 সালের জুলাইয়ে আন্দোলনের মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার উঠেছিল রেকর্ড 11.66%। এরপর ধীরে ধীরে চলতি বছরের অক্টোবরে নেমে আসে 8.17%, যা 39 মাসের মধ্যে সবচেয়ে কম। কিন্তু এরপর 2 মাস ধরে ফের বাড়ছে মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের সঙ্গে হার বেড়েছে খাদ্য বহির্ভূত খাতেও। সোমবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানিয়েছে, ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.49%। নভেম্বরে যা ছিল 8.29%। গত বছরের জুলাইয়ের পর যা সর্বোচ্চ। বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণও। নভেম্বর মাসের 7.36% থেকে বেড়ে ডিসেম্বরে হয়েছে 7.71%। আর খাদ্য বহির্ভূত খাতে নভেম্বরের 9.08%, ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 9.13%। এদিকে সুখবর নেই মজুরি হারের সূচকেও। সার্বিক মূল্যস্ফীতির হার যেখানে প্রায় 8.5%, সেখানে ডিসেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল 8.07%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চতুর্থ দিনের খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার অন্তরা সেন। অন্তরা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ চতুর্থ দিন। সকাল 9টা থেকে কিন্তু শুরু হয়েছে মেলা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা তেমন দর্শনার্থীরা দেখতে পাইনি। হতে পারে শীতের কারণে দর্শনার্থীরা এত সকালে মেলা প্রাঙ্গণে আসেনি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় মানুষের সংখ্যাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন স্টল আর প্যাভিলিয়ন কিন্তু ঘুরে দেখেছি। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া, এই 6টি দেশের কিন্তু মোট 11টি প্যাভিলিয়ন কিন্তু অংশগ্রহণের কথা রয়েছে এখানে। তবে মেলা ঘুরে আমরা বিদেশি স্টলগুলোর মধ্যে ভারতের জম্মু কাশ্মীর থেকে আসা বেশ কয়েকটি স্টল দেখতে পেয়েছি। বেশিরভাগই কিন্তু কার্পেটের স্টল, বিভিন্ন ডিজাইনের নান্দনিক সব কার্পেটের স্টল রয়েছে এখানে। বিভিন্ন ধরনের নান্দনিক সব ডিজাইনের কার্পেট এখানে পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। এছাড়া কাশ্মীরি শাল, জামা, জুতা সহ কাশ্মীরের ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু সুলভ মূল্যে, তারা বলছেন যে এখানে সুলভ মূল্যে তারা কাশ্মীরের এই কার্পেটগুলো বিক্রি করছেন। এছাড়া কিন্তু তুরস্কের একটি স্টল আমরা দেখতে পেয়েছি, যেখানে তাদের ঐতিহ্যবাহী যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে, যেগুলোকে তুর্কি মোজাইক ল্যাম্প বলা হয়, যেগুলো খুবই ঐতিহ্যবাহী, যেগুলো রঙিন কাঁচ আর ধাতু দিয়ে কিন্তু বানানো হয়। নান্দনিক এসব নকশার লাইট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু আমরা বাণিজ্য মেলা ঘুরে যেটা দেখেছি, বেশ কয়েকটি স্টল কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। বেশ কয়েকটি স্টলের কাজ কিন্তু এখনো চলছে। 2-3 দিন এখনো লাগবে এইসব স্টলের কাজগুলো শেষ হতে। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার সর্বশেষ খবরাখবর। বাণিজ্য মেলা থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী অন্তরা সেন। নৌ পরিবহন অধিদপ্তর কর্মকর্তার হয়রানির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলছে সুন্দরবনে পর্যটক পরিবহনের কর্মবিরতি। বিস্তারিত জানাতে পর্যটক পরিবহন ঘাট পিকনিক কর্নারে আছেন রিপোর্টার মাহমুদ হাসান। যুক্ত হচ্ছি তার সঙ্গে।
গত 2 দিন যাবত মোংলা থেকে সুন্দরবনে যে পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ রেখেছে পরিবহন মালিক এবং শ্রমিক কর্মচারীরা। তারা দাবি করেছে যে ডিজি শিপিং তাদের কাছে যে ধরনের কাগজপত্রের নামে বা সার্ভে নামে যে মোটা অঙ্কের টাকা দাবি করেছে, তাদের উপর অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে, তাদের মালামালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এর প্রতিবাদে তারা কিন্তু আজ 2 দিন পর্যন্ত মোংলা থেকে সুন্দরবনে বিভিন্ন পর্যটক স্পটে পরিবহন সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। তারা এখানে সমবেত হয়েছে। এখান থেকে গত 2 দিন যাবৎ কয়েক হাজার পর্যটক কিন্তু এখান থেকে ফেরত গেছে এবং পর্যটক স্পটে যারা রয়েছে অর্থাৎ বন বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে বন বিভাগে একটি পর্যটক গত 2 দিন যাবৎ তারা কিন্তু ওখানে যেতে পারেনি এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সুন্দরবনে ভ্রমণ করতে আসছিল তারা কিন্তু এখান থেকে ফেরত গেছে। কিন্তু মাঝিমাল্লা যারা এখানে পর্যটক পরিবহনের সাথে যারা জড়িত রয়েছে তারা আমাদের কাছে যেমনটি জানিয়েছে যে ডিজি শিপিং অর্থাৎ নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা যারা রয়েছে তারা তাদের উপরে অন্যায়ভাবে কর আরোপ করেছে। তারা লাইসেন্সের নামে তারা হয়রানি করছে এবং গত 2 দিন পূর্বে তাদের উপরে যে হঠাৎ করে অভিযান চালানো হয়েছে, এই অভিযানে তাদের মূল্যবান মালামালগুলো নষ্ট করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু মালামাল তারা এখান থেকে জোরপূর্বক ট্রাক বোঝাই করে তারা নিয়ে গেছে। এই কারণেই কিন্তু তারা আজকের এই 2 দিন পর্যন্ত তারা এই পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ রেখেছে, যার কারণে এই মোংলা সুন্দরবন এলাকায় যত পর্যটক স্পট রয়েছে তারা কিন্তু পর্যটক শূন্য হয়ে পড়েছে। তবে এই ছিল আমার কাছে যে মোংলা থেকে পর্যটক পরিবহনের যে কর্মবিরতি তার সর্বশেষ তথ্য। পর্যটক পরিবহনের কর্মবিরতির খবর জানছিলাম সুন্দরবন থেকে। ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযানের পর আরও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে চাহিদা বেশি যোগান থাকায় বিশ্ববাজারে লাগাতার কমছে প্রাকৃতিক গ্যাস, গ্যাসোলিন ও কয়লার দাম। বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার সকালে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বেচাকেনা হয়েছে $58.17। সপ্তাহ ব্যবধানে 0.37% বেড়েছে। কমতে থাকা এই তেলের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হিসেবে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানকে দায়ী করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। একই কারণে বাড়ছে ব্রেন্ট ক্রুডের দামও। বর্তমানে প্রতি ব্যারেলের দাম পড়ছে $61.62। তবে চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান থাকায় লাগাতার কমছে কয়লার দাম। সপ্তাহ ব্যবধানে 1.62% কমে এই জ্বালানির দাম নেমেছে $106.20। ব্যাপক দরপতন হয়েছে প্রাকৃতিক গ্যাসের। সপ্তাহ ব্যবধানে প্রায় 13 ও মাস ব্যবধানে 30% কমে বর্তমানে প্রতি MMBTU বিক্রি হচ্ছে $3.46। সপ্তাহ ব্যবধানে 1% বেশি কমেছে গ্যাসোলিনের দামও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। ইউরোপের বিভিন্ন দেশে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। নেদারল্যান্ডসে অন্তত 5 শতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান অবতরণ। স্থানীয় সময় সোমবার প্যারিসে তীব্র তুষারপাতে ঢেকে যায় রাস্তাঘাট সহ শহরের বেশিরভাগ জায়গা। আইফেল টাওয়ার এবং পার্কের আশেপাশের এলাকা বরফের আস্তরণে ঢেকে যায়। এর মধ্যেও পর্যটকরা বেরিয়েছেন পরিবেশ উপভোগ করতে। ইউরোপের আরেক দেশ বসনিয়ার রাজধানীতে গেল 24 ঘন্টায় 50 থেকে 70 সেন্টিমিটার বরফ পড়েছে। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে শহরের ট্রাম ও বাস চলাচল। অন্যদিকে ডাচ রেলওয়ে কোম্পানি জানিয়েছে রাজধানী সহ আশেপাশের অঞ্চলে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাজধানীর শিপহল বিমানবন্দরে অন্তত 5 শতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান অবতরণ। বরকতুল্লাহ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডলারের একক আধিপত্য ঠেকাতে বিশ্বের চাহিদা বাড়ছে স্বর্ণের। বাংলাদেশে ব্যাংকে মজুদ পায় 14 টন। পর্যাপ্ত আমদানি ব্যয় খরচ রেখে আরও কেনার পরিকল্পনা। বে টার্মিনাল নির্মাণে দীর্ঘসূত্রিতায় বছরে $365 মিলিয়ন আয় বঞ্চিত সরকার। ব্যয় বৃদ্ধির শঙ্কা, কাজ এগিয়ে নিতে তোড়জোড় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। আবার ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি টানা 2 মাস বেড়ে ডিসেম্বরে ঠেকেছে প্রায় 8.5%। মের পর সর্বোচ্চ ব্যয় বেড়েছে খাদ্যপণ্যে। সুখবর নেই মজুরি বৃদ্ধিতে। এ ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।